দূরের আকাশে যেন মিলিত হয়েছে মাঠ প্রান্তর, সব অন্ধকারাচ্ছন্ন। মাঝে মাঝে আকাশের ফুলকি জ্বললে তা জোছনার মতো আলোকিত হয়ে মিলিয়ে যাচ্ছে। গ্রামের দিকটা ভীষণ রকম চোখ জোড়ানো। হঠাৎ বাসটার গতি যেন বেড়ে গেল। হ্যাঁ, আবির মাহমুদ তা ভালোই বুঝতে পারছে। এক ঝটকায় যেন কয়েক গুণ বেড়ে গেছে এর দৌড়। হালকা সিট থেকে উঠে দাঁড়িয়ে সামনে তাকালো সে। বাসের হেডলাইট জ্বলছে। বাসটা তার সামনে থাকা একটা ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছে। বারবার নিজ রাস্তা ছেড়ে বিপরীত রাস্তায় ঢোকার চেষ্টা করছে, কিন্তু না, অপর পাশ থেকে গাড়ি আসায় পারছে না। বাসটা আগের থেকেও বিপজ্জনকভাবে দৌড়াতে লাগলো। একবার ডানে দুলছে তো একবার বামে। ড্রাইভার যেন উঠে পড়ে লেগেছে ট্রাকটাকে ওভারটেক দেওয়ার জন্য। বাসের দুলুনিতে উপরের ব্যাগপত্রগুলো পড়ে যেতে লাগলো যাত্রীদের গায়ে। হঠাৎ করেই যেন শুনশান নীরবতা ভেঙে গেল। যাত্রীরা চিৎকার করে ড্রাইভারকে সাবধানে গাড়ি চালাতে বলছে। আবিরও চিৎকার করে ধমক দিয়ে উঠল। ড্রাইভার যেন নাছোড় বান্দা, সে ক্রমাগত হর্ন বাজিয়েই যাচ্ছে। সে অপর দিকে এক মিনি ট্রাককে পেরিয়ে যেতেই এক বাউলে মেরে বাসটাকে রং সাইডে নিয়ে গেল, বাড়িয়ে দিল বাসের গতি। বাসের পুরুষেরা সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তারা ক্ষিপ্ত হয়ে এগিয়ে যাচ্ছে ড্রাইভারের দিকে। কিছু বাচ্চার কান্নার আওয়াজ এলো। বিভীষিকাময় এক পরিস্থিতিতে মুহূর্তেই রূপ নিল বাসের পরিবেশ। আবিরও মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে সিট ছেড়ে বেরোতে চাইল। ড্রাইভার, এ তো পাগল হয়ে গেছে। রং সাইডে এভাবে চালাতে লাগলে যে কোনো সময় সামনাসামনি দুর্ঘটনা ঘটবে। ট্রাকের সমান চলে আসলো বাসটা। পুরোপুরি ওভারটেক দিতে পারেনি এখনো। হঠাৎ সামনে থেকে দেখা গেল দুটো হেডলাইটের আলো। বাসের পুরুষ যাত্রীরা চিৎকার করে উঠল। এ বাস তো মুখোমুখি সংঘর্ষ করবে। আবির হুড়মুড় করে সিট ছেড়ে বেরোতে চাইল। সামনাসামনি আসা হেডলাইটের আলোয় বাসের ভিতরটা কিছুটা আলোক ঝলকানি পড়ছিল। সেই আলোতে আবিরের চোখ পড়ল পাশের যাত্রীর দিকে। একটা মেয়ে। অবাক হলো সে। মাঝবয়সী সেই মেয়ের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। ভেজা চোখগুলোয় অসহায়ত্ব। আবির যেন থমকে গেল হঠাৎ। মেয়েটি তার দিকে তাকালো ভেজা দু চোখ জুড়ে। আবির সেদিকে তাকাতেই সকল যাত্রীদের নিদারুণ এক আত্মচিৎকার। বিকট শব্দে বিস্ফোরিত হলো কিছু। লণ্ডভণ্ড হয়ে গেল আশপাশের সব কিছু। পরিস্থিতি বোঝার আগেই হঠাৎ এক ঝটকায় জানালা ভেঙে বাইরে ছিটকে পড়ল আবির। চোখ বোঝার আগে শুধু বুঝতে পারল গরম রক্তে তার শার্ট ভিজে গেছে। চিৎকার, হাহাকার, কেউ বা কাঁদছে, কিছু অ্যাম্বুলেন্সের শব্দ। কানের পর্দায় এসব আসছে খুব ক্ষীণ হয়ে। অতঃপর সব শেষ। হৃদস্পন্দন যেন কমে আসলো ধীরে ধীরে। যান্ত্রিক এক যন্ত্রের ছোট্ট ছোট আওয়াজগুলো তার কানে আসছে। খুব একটা পরিচিত নয়। টিভি পর্দায় সে এই যন্ত্রের আওয়াজ শুনেছে। এটা নিশ্চয়ই হার্টবিট মাপার কাজে ব্যবহৃত হয়। শরীরটায় খুব যন্ত্রণা জেঁকে বসেছে। বাম হাত আর পা দুটো যেন অবশ। আলতো করে চোখ মেলল সে। সর্বপ্রথম যা চোখে পড়ল তা হলো এক নারীর ঘুমন্ত রূপ। আসিফা তার বেডে মাথা রেখে কোনো মতে ঘুমিয়ে আছে। আশপাশ তাকাতেই অপরিচিত জায়গাটা যেন পরিচিত হয়ে উঠল মুহূর্তেই। এ তো হাসপাতালের ক্যাবিন। এখানে আসলো কিভাবে? সে তো আর ভাবতে পারল না আবির। উতলা অধৈর্য হয়ে সে মাথা নাড়তে লাগলো এই পাশ থেকে ও পাশ। তখনই রুমে প্রবেশ করলেন ডাক্তার আলমগীর। আরে আরে থামুন, এমন করবেন না। আপনার ঘাড়ে আঘাত লেগেছে, সেটা বেড়ে যাবে। কথার আওয়াজে ঘুম ভেঙে গেল আসিফার। সে উঠে বসে তার গায়ের ওড়না ঠিক করল। আমি
আমি এখানে কিভাবে? শব্দগুলো যেন গলায় আটকে যাচ্ছিল আবিরের। কথা বলতে তার ভীষণ কষ্ট হচ্ছে। ভাগ্য ভালো বলতে হয় আপনার। এ পর্যন্ত নিমতলি হাইওয়েতে যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি আপনিই। বিষয়টা আশ্চর্যের। আপনি ছাড়া এর আগে আর কেউই ভালো অবস্থায় ছিল না। কারো তো শরীর খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল কয়েক ভাগে। মানে আপনি বলতে চাইছেন? আহ! কিছুটা ব্যথায় কুকিয়ে উঠল আবির। শান্ত হন। বেশি টেন্স হয়ে উঠলে নার্ভ সেল ড্যামেজ হতে পারে। পাশের মেয়েটির দিকে ইঙ্গিত করে বললেন, আপনি ওনাকে শান্ত করুন। এ পরিস্থিতি ওনার জন্য ভালো নয়। আসিফা বেডের পাশটায় বসে আবিরকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। এগিয়ে এসে পাশের টেবিল থেকে ইঞ্জেকশন তুলে নিলেন ডাক্তার। এ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, কেউ না। ঘটনাটা অনেক দিন আগের, 30-35 বছর তো হবেই। ঢাকা থেকে বরিশাল, তৎকালীন বাকেরগঞ্জ বলা হতো যাকে, সেই পথে চলাচল করত বাসটি। লোকমুখে শুনেছি এক রাতে সে বাসটির খুব খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়। বাসের যাত্রীরা কেউ বাঁচতে পারেনি। নিমতলিতে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল সেবার। মাঝখানে তেমন কোনো ঘটনা ঘটেনি আর। তবে ইদানিংকাল, অর্থাৎ এই 2-3 বছর ধরে, সেই স্পট থেকে খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার হতে শুরু করেছে। হাইওয়ে পুলিশ কোনো কুলকিনারা করতে পারেনি এ লাশের। লোকমুখে প্রচলিত ভৌতিক সেই বাসটি এদেরকে গ্রাস করেছে। বাসটিকে অবশ্য কেউ দেখেনি, একমাত্র আপনিই বেঁচে ফিরতে পেরেছেন। আশা করি খুব দ্রুতই আপনার পায়ের জখমগুলো সেরে উঠবে আর আপনি বাড়ি ফিরতে পারবেন। আবিরের কাঁধে ছোট্ট একটা ইঞ্জেকশন পুশ করে দিল ডাক্তার আলমগীর। কিছু তুলো দিয়ে মেয়েটাকে সে জায়গা চেপে ধরতে বলে কিছুক্ষণ পর চলে গেল ক্যাবিন থেকে। আসিফার মুখের দিকে তাকাতে পারছে না আবির। মেয়েটা মর্মাহত, তবে খুশির খবর ডাক্তার দিয়ে গেছেন। সে খুব দ্রুতই বাসায় ফিরতে পারবে। তেমন একটা ক্ষতি তার হয়নি। কাল রাতের অভিজ্ঞতা ভোলার মতো না। কি বীভৎস সেই দৃশ্যগুলো! দরজা খুলে কেবিনে প্রবেশ করলেন সাদা অ্যাপ্রন পরা একজন। কিছুটা অবাক হয়েই সেদিকে ফিরে তাকালো আবির আর তার স্ত্রী। গুড মর্নিং মিস্টার আবির। জ্ঞান ফিরেছে তাইলে আপনার? কিছুটা ইতস্তত করে আবির উত্তর দিল, জি। বাহ, বেশ ভালো। কিছুক্ষণের মধ্যেই আপনার অপারেশন হবে। পা দুটোর অবস্থা খুব একটা সুখকর নয়। যদি সব প্রচেষ্টা ব্যর্থ হয় তবে হয়তো আপনার পাটাকে কেটে ফেলতে হতে পারে। অবাক হলো আবির। কেন? সামান্য সামান্য জখমের জন্য অপারেশন কেন? জখম? মজা করছেন? আপনার পা বাজেভাবে ড্যামেজ হয়েছে। অপারেশন ছাড়া স্বাভাবিক হওয়ার কোনো পথ নেই। আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আহ! উনি তো... আপনি ওনার কাঁধে তুলা চেপে ধরে আছেন কেন? কি হয়েছে? একটু একটু আগেই একজন ডাক্তার আহ এসে ইঞ্জেকশন দিয়েছে। তিনি তো বললেন... কি? কোন ডাক্তার আবার ইঞ্জেকশন দিল? হুড়মুড়িয়ে টেবিলের কাছে আসলেন ডাক্তার। ওষুধ, ব্যবহৃত সিরিঞ্জের খোসা চোখে পড়তেই তিনি বিস্ফোরিত চোখে তাকালেন আবিরের দিকে। ও মাই গড! কি হয়েছে ডাক্তার? আপনি তো আমার পেশেন্ট। আপনাকে আমি ছাড়া কে এই ইঞ্জেকশন দিল? মানে এ তো পয়জিন। কেউ আপনার শরীরে বিষ প্রয়োগ করছে? কি?
সারা শরীর যেন কেঁপে উঠল আবিরের। হঠাৎ মনে পড়ে গেল প্রথম ডাক্তারের সেই ছোট্ট কথাটা, এ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, কেউ না। আবিরের চোখ যেন ঝাপসা হয়ে আসছে, কানের পর্দা যেন বন্ধ হয়ে গিয়েছে কিছুক্ষণেই। এই ডাক্তার যদি সত্যি হয়, তবে কে তাকে ইঞ্জেকশন দিল? কে ছিল সেই রহস্যময় ছদ্মবেশী?